একটা হচ্ছে যে গত দিন আমরা বলতেছিলাম যে শুধুমাত্র ডিওয়াই বাই ডিএক্স এর সাইন চেঞ্জিং প্রপার্টি ইউজ করে বাই অবজার্ভিং মানে সাইন চেঞ্জ অফ দ্য গ্রেডিয়েন্ট দ্যাট ইজ ডিওয়াই বাই ডিএক্স এর সাইন চেঞ্জ দেখে আমরা বলতে পারি ম্যাক্সিমাম মিনিমাম কোথায় হচ্ছে, এই একটা মেথড। আর একটা হচ্ছে যে শুধুমাত্র ফাংশনাল ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি ম্যাক্সিমাম মিনিমামটা কোথায় আছে। কারণ গতদিন যেটা আমরা সেকেন্ড মেথড যেটা বললাম, প্রথম মেথড বললাম হায়ার ডেরিভেটিভ টেস্ট। এই হায়ার ডেরিভেটিভ টেস্টে কারো কোনো কনফিউশন কি আছে না নেই বলো? যে হায়ার ডেরিভেটিভ টেস্টে তোমরা যেটা বলে আসলা যে আমাকে প্রথমে y1 = 0 পুট করতে হবে, তারপর আমাদের ওই যে y2 ফাইন্ড করতে হবে। y2 যদি আমাদের মানে পজিটিভ হয় তাহলে তোমরা বলে আসলা কি এটা হচ্ছে মিনিমাম, y2 যদি আমাদের নেগেটিভ হয় তাহলে তোমরা বলে আসলা ম্যাক্সিমাম। তাই তো বললাম নাকি বললাম না বলো? আবার যদি এখানে y2 যদি 0 হয় তাহলে তখন তোমরা বলে দিলা যে আমার তখন আবার y2 যদি 0 হয় দেন উই নিড টু ফাইন্ড আউট y3। এই y3 যদি আমাদের নন জিরো হয়, y3 নন জিরো হলে পরে আমি এখন তখন চলে যাব কোথায়, আবার আমি এখন y4 বের করব। মানে এই y4 পজিটিভ হলে পরে বলবো মিনিমাম, y4 নেগেটিভ হলে পরে ম্যাক্সিমাম। এই হোল মেথডটাকে বলছিলাম আমরা হায়ার ডেরিভেটিভ টেস্ট। ঠিক আছে না ঠিক নাই? এটা কি সবার ক্লিয়ার আছে কিনা কনসেপ্টটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর এরপর আমরা লাস্ট ক্লাসে আরেকটা শিখলাম কি যে ডিওয়াই বাই ডিএক্স এর সাইন চেঞ্জিং প্রপার্টি, যে সাইন চেঞ্জ অফ ডিওয়াই বাই ডিএক্স। তাহলে শুধুমাত্র ডিওয়াই বাই ডিএক্স এর সাইন চেঞ্জের উপর ডিপেন্ড করে আমরা এই ম্যাক্সিমাম মিনিমাম বের করে ফেলতে পারবো, সে কথা বললাম। তাহলে আগে যেখানে আমরা এখানে y1 y2 y3 y4 y5 y6 এভাবে বের করতে হচ্ছিল, দ্যাট ওয়াজ লিটল বিট লেংদি ইন সাম কেসেস, বাট এখন শুধুমাত্র একবার ডিফারেন্সিয়েট করেই বলে দিতে পারবো যে এটার কেমন হচ্ছে। তাহলে এটা কিন্তু আমাদেরকে এক্সট্রা এনার্জি দিচ্ছে। এবং সেখানে আমরা বললাম কি যে এখানে এই যে ডিওয়াই বাই ডিএক্স এর সাইন চেঞ্জের ক্ষেত্রে কি বলছিলাম আমার মনে আছে? দেখো একটা ফাংশনের এরকম যদি ফাংশন হয়ে থাকে তাহলে আমরা বলছিলাম যে এই যে এই ফাংশনের এই পয়েন্টটা তো হচ্ছে ম্যাক্সিমাম, তাহলে এর লেফট সাইডে ডিওয়াই বাই ডিএক্স টা কি হয়? এর লেফট সাইডে ডিওয়াই বাই ডিএক্স টা পজিটিভ হয়। আর রাইট সাইডে কি হয়? রাইট সাইডে আমরা বলছিলাম ডিওয়াই বাই ডিএক্স টা নেগেটিভ হয়। যদি মিনিমাম হয় তাহলে মিনিমামের রাইটে যে হচ্ছে আমাদের ডিওয়াই বাই ডিএক্স টা পজিটিভ, মিনিমামের লেফটে যে ডিওয়াই বাই ডিএক্স টা হচ্ছে আমাদের নেগেটিভ। তাহলে আমরা ওই যে আর্মির রুল ফলো করতেছিলাম, বললাম যে লেফট পজিটিভ রাইট নেগেটিভ হলে হচ্ছে এটা ম্যাক্স, লেফট নেগেটিভ রাইট পজিটিভ হলে এটা হচ্ছে আমরা বলছি মিন। তাই তো বললাম না অন্য কিছু বললাম বলো তো? আর ডিওয়াই বাই ডিএক্স 0 করে আমরা বললাম যে এটা আমরা পাবো হচ্ছে পয়েন্ট মানে স্টেশনারি পয়েন্ট বা টার্নিং পয়েন্ট পাবো। ওকে, আচ্ছা এবার আমরা একটু আসি যে এখানে আমাদের এই পয়েন্টগুলোর মধ্যে এই যে ডিওয়াই বাই ডিএক্স চেঞ্জ করে যেটা করলাম এটা কিভাবে কাজটা করলো সেটা আমরা একটুখানি মানে একটা এক্সাম্পল দিয়ে একটু দেখি। যে গতদিন আমরা একটা এক্সাম্পল দিছিলাম, তো সেটা ছিল আমাদের খুব অর্ডিনারি এক্সাম্পল, তোমাদের কিছু বলছিলাম যে হায়ার ডেরিভেটিভ টেস্ট করে বের করতে। আচ্ছা এছাড়া আরেকটা মেথড হচ্ছে আমাদের ফাংশনাল ভ্যালু। 3 নাম্বার হচ্ছে ফাংশনাল ভ্যালু। ফাংশনাল ভ্যালু ব্যাপারটা কি? ফাংশনাল ভ্যালু ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো যে প্রথমে টার্নিং পয়েন্ট আমরা বের করব, করার পরে আমরা এইভাবে জিনিসটা চিন্তা করতেছি, এইটা যদি আমাদের একটা হাইয়েস্ট পয়েন্ট হয়ে থাকে, মনে করো এখানে আমি একটা টার্নিং পয়েন্ট পেয়ে গেলাম, সে এটা হচ্ছে আমাদের সি একটা পয়েন্ট যেখানে টার্নিং পয়েন্ট পাইলাম। পাওয়ার পরে এর লেফট এর রাইটে চেক করব। এর লেফট পয়েন্টে মনে করো যে এটা হচ্ছে আমাদের সি মাইনাস এইচ, এর রাইটে হচ্ছে মনে করো আমাদের সি প্লাস এইচ। আর আমরা যদি কোনো সময় দেখি যে আমাদের এফ অফ সিটা greater than f of c minus h as well as f of c
গ্রেটার দেন এফ অফ সি প্লাস এইচ, তাহলে তাকে কি বলা উচিত বলো তো? ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম। কত ইজি হয়ে গেল ব্যাপারটা, দেখলাম। আর এইচটা কি? এইচটা হচ্ছে কিন্তু খুব ক্লোজেস্ট একটা ভ্যালু। এই সি পয়েন্ট যেটা পাওয়া গেছে তার খুবই নিয়ারেস্ট একটা ভ্যালু। মনে করো সি পয়েন্টে যদি 2 হয়ে থাকে তাহলে সি মাইনাস এইচ মানে আমরা বলছি 1.99, সি প্লাস এইচ মানে হচ্ছে 2.001, ক্লোজেস্ট আর কি। ওকে, সিমিলারলি এখানে মনে করো যে এই পয়েন্টটা হচ্ছে আমাদের এ একটা পয়েন্ট, তাহলে এর লেফট পয়েন্টটা যদি আমি চিন্তা করি এটা হচ্ছে আমাদের এ মাইনাস এইচ, এর রাইট পয়েন্ট যদি চিন্তা করি তাহলে আমরা বলছি এ প্লাস এইচ। এন্ড কোন জায়গায় যদি আমরা দেখি যে এফ অফ এ ইজ লেস দেন এফ অফ এ মাইনাস এইচ, অথবা এফ অফ এ ইজ লেস দেন এফ অফ এ প্লাস এইচ, তাহলে কি বলতে পারি এটা? মিনিমাম। তাহলে মেক সেন্স? এটা কি সেন্সটা মেক করে কিনা? তাহলে আমরা বললাম যে তাহলে এটা মিনিমাম হয়ে গেল। ওকে, এখন তোমরা মনে মনে চিন্তা করতেছো ছাত্র মানে এই ম্যাক্সিমাম মিনিমাম এটা তো গোজামিল দিয়ে বুঝাই ফেললো, এরকম হলে তাহলে ব্যাপারটা কিভাবে বলবে স্যার? এই যে যেখানে ম্যাক্সিমামও নাই মিনিমামও নাই, এই সে আমরা ওই যে y cos x কিউবের গ্রাফ মনে আছে? y cos টু x কিউবের গ্রাফটা খেয়াল আছে? আমরা বলছিলাম y cos x কিউবের গ্রাফে x 0 তে কি ছিল? ইনফ্লেকশন। ইনফ্লেকশন ছিল, যে নাইদার ম্যাক্সিমাম নর মিনিমাম, এটা একটা স্টেশনারি পয়েন্ট। এখানে যে পার্টিকেলটা স্টপ করছে বাট উইদাউট চেঞ্জিং ডিরেকশন, সে আবার মুভ করছে। এই যে উইদাউট চেঞ্জিং ডিরেকশন মুভ করে গেল, তাহলে এই স্টেশনারি পয়েন্টটাকে বের করব কি করে? তখন আমরা বলছি এই যে ফাংশনাল ভ্যালুতে যে আমরা তখন বলতেছি যে এইটা যদি আমাদের এফ অফ এ মানে সে মনে করে এটা এর বি, তাহলে এর পয়েন্টে এই পয়েন্টের লেফটে আমরা এফ অফ মানে এটা বলছি আমরা এই যে বি মাইনাস এইচ, এইটা বলছি বি প্লাস এইচ। তোমরা যদি যারা কথা বলতেছো না তারা যদি মিউট করে রাখো তাহলে এই সাউন্ড টক সাইড টকটা শোনা যাবে না আর কি। কারণ দেখা যাবে অনেক সময় সাইড টকে অনেক ইম্পর্টেন্ট কথাবার্তা বলে ফেলতেছে, যেটা বন্ধু বান্ধব শুনে ফেললে পারে তোমার মানে বিজনেস সিক্রেট আউট হয়ে যাবে আর কি, বুঝছো না? আচ্ছা, এখানে দেখো যে এখানে যে আমরা বলতেছি যে যদি এটা পয়েন্ট অফ ইনফ্লেকশন হয় তাহলে ঘটনা কিন্তু তখন আবার এরকম হয়ে যাবে যে এফ অফ বি আমার মানে এটা লেস দেন মানে আমার এফ অফ বি প্লাস এইচ আবার মোর দেন এফ অফ বি মাইনাস এইচ, বা ভাইস ভার্সা হইতে পারে, কিন্তু উল্টাটা হইতে পারে। কিন্তু যে যদি এই পয়েন্টটা যদি ইন বিটুইন লেফট এন্ড রাইট হয়, ফাংশনাল ভ্যালুটা যদি ইন বিটুইন অফ লেফট এন্ড রাইট হয়, তাহলে আমরা বলছি কি হবে? তাহলে সেটা ইনফ্লেকশন। ইনফ্লেকশন পয়েন্ট বলতেছি। বোঝা গেল না? গেল না? এই জন্য কোনো কিছু মুখস্থ করতে হবে? এর জন্য আমার এই যে কনসেপ্টটা গ্রাফটা যদি আমরা একটু ইমাজিন করতে পারি তাহলে কিন্তু এই তিনটা গ্রাফ যদি মনে রাখো যে ম্যাক্সিমাম পয়েন্টের নেবারহুডে কি হচ্ছে, মিনিমাম পয়েন্টের নেবারহুডে কি হচ্ছে, পয়েন্ট অফ ইনফ্লেকশন নেবারহুডে কি হচ্ছে, এই তিনটা জিনিস যদি তোমরা গ্রাফিক্যালি একটু আন্ডারস্ট্যান্ড করো তাহলে দেখবা এই জিনিসটা একদম ইজি হবে। আর যদি কেউ মুখস্থ করে ফেলছে একবার তাহলে দেখবা যে সারা জীবন তুমি উল্টাপাল্টাই লিখতে থাকবা, তোমারটা কোনো সময় সোজা হবে না আর কি। যে মানে যা মানে হওয়ার কথা তার উল্টাটা হচ্ছে চিন্তা করতেছি সবসময় আর কি। ঠিক আছে? তো আই হোপ যে তোমরা সবাই এটা একটু আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করবে। এখন আমরা একটু দেখি যে এই যে বলো বলো স্যার মিনিমাম আর ম্যাক্সিমাম পয়েন্ট সবগুলি কি ইনফ্লেকশন পয়েন্ট হবে? মিনিমাম আর ম্যাক্সিমাম পয়েন্টটা ইনফ্লেকশন হবে কিনা? মানে মিনিমাম ম্যাক্সিমাম ছাড়া বাকি সবগুলি কি ইনফ্লেকশন পয়েন্ট বলবো আমরা? ইন জেনারেল সেটাই হওয়ার কথা যদি ওই কন্ডিশন হোল্ড করে, বাট নর্মালি মানে সব জায়গায় যেটা হবে এর কিছু এক্সেপশন আছে, সেটা আমরা এর মানে এক্সাম্পলের মাধ্যমে দেখাবো আর কি। তবে অলমোস্ট তুমি বলতে পারো যে 99% কেসেই ম্যাক্সিমাম মিনিমাম যদি না থাকে তাহলে তার পরেরটাই হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন হওয়ার কথা 99% কেসে। ওকে, আর স্যার স্টেশনারি পয়েন্ট কোনটাকে বলবো? ও এইখানে দেখো যে এই এই যে এই ফাংশনের আমরা বলছি যে এই যে এই পয়েন্টটা স্টেশনারি পয়েন্ট, এই পয়েন্টটা স্টেশনারি পয়েন্ট, এখানে এই পয়েন্টটা স্টেশনারি পয়েন্ট। স্টেশনারি পয়েন্ট মানে হচ্ছে যে যেখানে যে কোন একটা পার্টিকেল, কোন একটা কার, কোন একটা ভেহিকেল, কোন একটা ট্রেন স্টপ করবে। স্টপ করা মানে হচ্ছে স্টেশনারি, যেখানে তার গ্রেডিয়েন্ট
কোন একটা ফাংশনের গ্রেডিয়েন্ট যেই পয়েন্টে 0 দ্যাট ইজ ইওর স্টেশনারি পয়েন্ট, একদম সিম্পল কনসেপ্ট, বুঝা গেছে? তাহলে এখানে আমার কিন্তু এই যে খেয়াল করে দেখো যে এই পয়েন্টটা স্টেশনারি, এইটাও স্টেশনারি, এইটাও স্টেশনারি, তিনটাই কিন্তু স্টেশনারি। কিন্তু এই তিনটা স্টেশনারি পয়েন্টের মধ্যে আমরা বলতেছি এই দুইটা হচ্ছে টার্নিং পয়েন্ট। এই যে এই মিনিমাম আর ম্যাক্সিমাম, দিস টু আর নোন অ্যাজ টার্নিং পয়েন্ট, কারণ এখানে যে পার্টিকেলটা টার্ন করে যাচ্ছে, ডিরেকশন চেঞ্জ করতেছে, তাই তাদেরকে বলছি টার্নিং পয়েন্ট। বাট দিস পয়েন্ট ইজ নট ইয়োর টার্নিং পয়েন্ট, দিস ইজ অনলি ইয়োর স্টেশনারি পয়েন্ট। ওই যে ছোটবেলায় তোমরা ইন্টারমিডিয়েট থিওরাম শিখছিলে না, যে অল অ্যালকালিজ আর বেজেস বাট অল বেজেস আর নট অ্যালকালি, এরকম শিখছিলা না? শিখি না, শেখো নাই? যে সকল ক্ষারই ক্ষারক এরকম, আর সকল মানে ক্ষারক ক্ষার না, এরকম ছিল না? কেমিস্ট্রি এরকম ছিল না? ছিল না? জি ছিল ছিল। আচ্ছা দেখ, আমি ভুলে গেছি, 25 বছর আগে পড়ছি তো মনে নাই, উল্টা বললাম কিনা জানি না আর কি, এরকম ছিল, এটা মনে পড়ে আর কি, বুঝছো না? তো তো এরকম সব মানে যেই পয়েন্টে পার্টিকেলটা স্টপ করতেছে, অল অফ দিস আর স্টেশনারি পয়েন্ট, বাট নট অল অফ দেম আর টার্নিং পয়েন্ট। সবগুলোকে স্টেশনারি পয়েন্ট বলতেছি, কিন্তু তাকে টার্নিং পয়েন্ট বলতে পারতেছি না, কারণ টার্নিং হতে গেলে তার অবশ্যই মিনিমাম ম্যাক্সিমাম থাকতেই হবে। গট ইট? জি স্যার। ওকে, গুড। এখন এই আমরা একটু আসি যে আমরা এই যে ফার্স্ট ডেরিভেটিভ চেঞ্জ করে কিভাবে হয় সেটা আরেকবার একটু ডিসকাস করে আসি, হায়ার ডেরিভেটিভ না যে, কারণ হায়ার ডেরিভেটিভ আমাদের লাইফটাকে অনেক সময় হেল্প করে দেয়, কারণ অনেক ফাংশন, ক্রিটিক্যাল ফাংশন আছে যেগুলোকে 2 বা 3 বারে বেশি ডিফারেন্সিয়েট করতে গেলে আমরা মনে করি যে ম্যাথমেটিক্স কেন আল্লাহ দুনিয়ায় পাঠালো, এরকম মনে হয় আর কি। তো সেই জন্য ওই জায়গাটা থেকে আমরা একটু রেহাই পাইতে চাই আর কি, বুঝছো? এবার আসো যে আমরা গতদিন বলতেছিলাম যে এই যে কিভাবে সে ওয়াই একটা ফাংশন দেয়া আছে, আমাদের ক্লাসটা কিন্তু 2 ঘন্টার ক্লাস, আমরা মাঝখানে একটু গল্প করবো, যদিও প্রথমে তোমরা গল্পটা করে ফেলছো, আসলে গল্পটা করার কথা ছিল মাঝখানে। তো তোমরা যখন দেখবে যে টায়ার্ড হয়ে যাচ্ছ, তখন তোমরা একজন একটু বলবা যে স্যার আপাতত একটু থামেন, আমরা 10 মিনিটের গল্প করে নিই, হ্যাঁ, তারপর আমরা আবার একটু বলবো আর কি, বুঝছো? তো তোমরা আমার না বলা বলতে আমি মনে করবো যে তোমরা এনার্জি, ফুল এনার্জি নিয়ে আসো আর কি, বুঝছো না? আচ্ছা, এখানে সে মনে করো যে এখানে আমরা বললাম এই যে x-2 এর হোল কিউব, x-1 এর হোল টু দি পাওয়ার 4। এখন আমরা এখানে যদি dy/dx করি, তাহলে dy/dx এর ভ্যালুটা তোমরা বলতেছো কি, এই যে x-2 এর হোল কিউব 4 ইন্টু x-1 এর পাওয়ার 3 প্লাস এই যে x-1 এর পাওয়ার হোল পাওয়ার 4 আর 3 ইন্টু x-2 হোল স্কোয়ার, এরকম হচ্ছে। এখান থেকে আমরা বলছি কি x-1 এর পাওয়ার এইখান থেকে এটা কিউব, এইখান থেকে x-2 হোল স্কোয়ার কমন নিলে পরে, আমি ভুল করলে তোমরা একটু বলো কিন্তু আমারে, x-2 প্লাস 3 ইন্টু x-1 এরকম হলো, আর আলটিমেটলি x-1 এর পাওয়ার হোল কিউব, x-2 এর স্কোয়ার, আর এখানে হচ্ছে 7x মাইনাস 11। এখন এখানে যদি আমরা বলি যে স্টেশনারি পয়েন্টের ডেফিনিশনে বললাম dy/dx ইকুয়ালস টু 0, তাহলে দ্যাট ইজ x ইকুয়ালস টু 1 2 আর হচ্ছে 11/7। তাহলে আমি স্টেশন পয়েন্ট বের করে ফেললাম। স্টেশনারি পয়েন্ট বের করার পরে এবার আমরা চলে আসতেছি এই যে dy/dx এর সাইন চেঞ্জিং প্রপার্টি চলে আসতেছি। প্রথমে আমরা চিন্তা করি আচ্ছা যে ফর এই যে x ইকুয়ালস টু 1 নিয়ে চিন্তা করব আর কি। x ইকুয়ালস টু 1 যদি যাই তাহলে প্রথমে লেফট চিন্তা করব, তাহলে x লেস দ্যান 1 এ dy/dx এর তিনটা ফ্যাক্টর কোন আছে, দেখো dy/dx এর তিনটা ফ্যাক্টর আছে, তিনটা ফ্যাক্টরের সাইন চিন্তা করব আমরা। তো সাইন চিন্তা করতে গেলে আমরা এই যে প্রথমে মানে যে ফ্যাক্টরটা লেস দ্যান 1 এর জন্য এই ফ্যাক্টরটা কি হবে বলতো, পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ। নেগেটিভ হলো। আর সেকেন্ড যে ফ্যাক্টরটা আমরা চিন্তাই করব না, চোখ বন্ধ করে লিখবো, কেন বলতো? সেকেন্ড ফ্যাক্টরটা চোখ বন্ধ করে লিখে বললাম, কেন বলতো? স্কয়ার ফাংশন। স্কয়ার ফাংশন, তাহলে ওটা চিন্তা করার প্রয়োজন হলো না, তাহলে আন্দাজে লিখে বললাম কিন্তু, বুঝছো না?
আবার এবার আমরা আসছি এখানে লেস দ্যান 1 যদি এখানে মানে পুট করি তাহলে কি হওয়ার কথা থার্ড ফ্যাক্টরে নেগেটিভ। নেগেটিভ হওয়ার কথা গুড তাহলে এইটা হলো নেগেটিভ তাহলে এই তিনটা সাইন যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হওয়ার কথা পজিটিভ না এই মাইনাস ইনটু প্লাস ইনটু মাইনাস তিনটা মাল্টিপ্লাই করলে আমাদের পজিটিভ হয়ে গেল ঠিক তো আবার যদি x যদি আমি গ্রেটার দ্যান 1 নেই তাহলে dy/dx কি আসে গ্রেটার দ্যানের জন্য প্রথমটা যেহেতু মানে নেগেটিভ হলো এবার তো অবশ্যই পজিটিভ হওয়ার কথা সেকেন্ডটা তো চিন্তাই করব না থার্ডটার ক্ষেত্রে কি হবে বলো দেখি কেউ একজন বলো থার্ডটা বলো নেগেটিভ। নেগেটিভ আচ্ছা নেগেটিভ ও বললো আমার তো মনে হয় যে পজিটিভও হইতে পারে কারণ এখানে যদি আমি x এর স্যার ভ্যালু অনেক কাছাকাছি নিব স্যার, অনেক অনেক দূরে যাব না। এই যে এই কথাটা কিন্তু খেয়াল রেখো যে গুড ফ্রেন্ডশিপ হইতে গেলে কাছাকাছি থাকতে হবে নাহলে কিন্তু ফ্রেন্ডশিপ হবে না কিন্তু ফ্রেন্ডের মনের কথা যে জানবে না সে কিন্তু ফ্রেন্ড না তাহলে এই যে আমার মানে ডোমেনটা হচ্ছে ভেরি ক্লোজ আর নেবারহুড হইতে হবে যে আমরা 1 পয়েন্ট বলতে এমন চিন্তা করছে মোর দ্যান 1 মানে কিন্তু 100 না মোর দ্যান 1 মানে কিন্তু 2 না মোর দ্যান 1 মানে কিন্তু 1.5 না মোর দ্যান 1 বলতে আমরা মিন করছি 1.0000001 যত কাছাকাছি থাকা যায় ওকে সেই সেন্সটা কিন্তু আমাদের মধ্যে থাকতে হবে নালে কিন্তু মানে এই সামগুলোর ডিসিশন নেওয়া যাবে না তাহলে লেফটে পজিটিভ রাইটে নেগেটিভ হোয়াট ডাজ ইট মিন ডেফিনিশন কি বলে maxima, ম্যাক্সিমাম তো এখানে তাহলে আমরা বলছি therefore there is a maximum at x equals to 1 কাজ শেষ কিন্তু এখানে বুঝলা আচ্ছা এবার দেখো যে এবার আমরা বলতেছি এখান থেকে আমরা x equals to 2 চিন্তা মানে 2 চিন্তা করব ওই একই ভাবে ফর তোমরা একটু x equals to 2 টা চিন্তা করো দেখি এই যে 2 এর জন্য x less than 2 হলে পারে dy/dx less than 2 চিন্তা করে দেখো যে এখানে যেহেতু আমাদের মানে ক্রিটিক্যাল ভ্যালু ছিল 1 আমি যদি এখানে 2 পুট করি তাহলে এটা অবভিয়াসলি তো পজিটিভ থাকার কথা সব সময় নাকি প্রথমটার পজিটিভ পরেরটা চোখ বন্ধ করে পজিটিভ আর সেকেন্ডটাও কি হবে বলো তো positive, পজিটিভ হওয়ার কথা গুড তাহলে এখানে আলটিমেটলি এটা পজিটিভ হয়ে গেল আর এখানে যদি আমি মোর দ্যান 2 নিই তাহলে dy/dx খেয়াল করে দেখো এটা প্রথম ফ্যাক্টরটা অবশ্যই পজিটিভ হওয়ার কথা পরেরটা তো চোখ বন্ধ করে পজিটিভ হবে এর পরেরটাও পজিটিভ হলো তাহলে কি সাইন চেঞ্জ হলো না হলো না তাহলে এখানে কি বলা যায় বলো তো x equals to 2 পয়েন্টটা কি ধরনের পয়েন্ট inflection, ইনফ্লেকশন পয়েন্ট গুড সো তাহলে আমরা এখানে বললাম যে এই যে দেয়ার ইজ আ স্যার x লেস দ্যান 2 এর জন্য মাঝেরটা মাইনাস হবে না স্যার? সর্বনাশ করেছো মাঝেরটা কেন মাইনাস হবে বলো তো একটু মাঝেরটা যখন আমাদের এই যে পাওয়ার খেয়াল করো পাওয়ার যদি ইভেন হয় তাহলে কিন্তু আমাদেরকে চিন্তা ভাবনা একটু মানে রিল্যাক্সলি করতে হবে স্যার বুঝছি স্যার, আমি ভুল লিখছিলাম। আচ্ছা ঠিক আছে দেয়ার ইজ আ পয়েন্ট অফ ইনফ্লেকশন বা নাইদার ম্যাক্সিমাম নর মিনিমাম দিয়ে দিলাম এরপরে আমরা বললাম যে খেয়াল করে দেখো এই যে পয়েন্ট অফ ইনফ্লেকশনের জন্য কিন্তু আমাদেরকে 3 বার ডিফারেন্সিয়েট করার প্রয়োজন হতো কিন্তু সো এটা এই ফাংশন 3 বার ডিফারেন্সিয়েট করতে গেলে যে দেখতে কিন্তু বিপদে পড়ে যেতে তোমরা আর কি আচ্ছা এবার দেখো যেখানে এই যে x মানে এই যে ফর x ইকুয়ালস টু 11/7 আমরা বলতেছি এখানে যদি x যদি লেস দ্যান 11/7 হয় তাহলে সেই ক্ষেত্রে 11/7 মানে হচ্ছে মোর দ্যান 1 তাহলে মোর দ্যান 1 আমি যদি প্রথম ফ্যাক্টরে পুট করি তাহলে সে সারা জীবনে কিন্তু আমাদের কি থাকবে পজিটিভ থাকবে সেকেন্ডটাও পজিটিভ থাকার কথা আর থার্ডটার ক্ষেত্রে খেয়াল করে দেখো এটা যেহেতু এই ফ্যাক্টর নিয়ে চিন্তা করতেছি তাহলে এই ফ্যাক্টর ক্ষেত্রে লেস দ্যান হওয়া মানে হচ্ছে এটা নেগেটিভ হওয়ার কথা তাহলে এইটা নেগেটিভ তাহলে আলটিমেটলি এটা নেগেটিভ হলো আর x যদি মোর দ্যান 11/7 হয় তাহলে আমরা বলছি dy/dx এই কষ্ট হচ্ছে প্রথমটা পজিটিভ তো হবে দ্বিতীয়টাও পজিটিভ হবে তৃতীয়টা যে পজিটিভ হয়ে যাচ্ছে তাহলে এখানে আমাদের এইটা দেখো আলটিমেটলি পজিটিভ হলো তাহলে এখানে কি বলা যায় minima, there is a
মিনিমাম অ্যাট এই যে x ইকুয়ালস টু 11/7 ওকে অ্যাট x ইকুয়ালস টু 2 সো এই কনসেপ্টটা আমাদের অনেক হয়তো এখানে একটু আমার লিখতে বেশি হয়েছে বাট এটা কিন্তু আমার লাইফটাকে অনেক বেশি ইজি করছে আর এটা থিঙ্ক করার সময় যারা স্মার্ট স্টুডেন্ট স্মার্ট পিপল তারা কিন্তু থিঙ্ক করবে একটু ডিফারেন্ট ওয়েতে যেমন এখানে থিঙ্ক করার সময় এখানে যদিও তিনটা ফ্যাক্টর আছে আমরা ফ্যাক্টর চিন্তা করলাম যার পাওয়ার ইভেন তার নিয়ে চিন্তাই করতে চাইলাম না সে হচ্ছে ওই যে মানে বলি না খেলার সময় যে খেলার মানে এক্সট্রা প্লেয়ার হয়ে গেলে দুধবাদ বলি না তার বলছে এর নিয়ে আমি চিন্তাই করবো না আমি চিন্তা করবো তাহলে এই ফ্যাক্টর আর এই ফ্যাক্টর নিয়ে আর এই ফ্যাক্টর নিয়ে চিন্তা করার সময় চিন্তা করতেছি যে যখন আমি x = 1 নিয়ে চিন্তা করতেছি লেস দ্যানের ক্ষেত্রে এর ইমপ্যাক্ট নেগেটিভ মোর দ্যানের জন্য পজিটিভ তাহলে 1 এর থেকে বড় যে কোনো ভ্যালু নিয়ে এটা যখন চিন্তা করতে যাবো তখন আর নেগেটিভ পজিটিভ নিয়ে আর চিন্তা করার প্রয়োজন আমার এখানে হবে না সিমিলারলি এখানে 11/7 এর থেকে বড় কোনো ভ্যালু নিয়ে যদি চিন্তা করতে যাই যেমন এখানে 2 নিয়ে যখন চিন্তা করতে গেছিলাম তখন কিন্তু সবসময় এটা পজিটিভই দিচ্ছিল তো সেই কনসেপ্টগুলো আমাদের একটু মাথার মধ্যে নিয়ে আসতে হবে তাহলে দেখবা এই প্রসিডিউর অ্যাপ্লাই করে আমরা ইজিলি ম্যাক্সিমাম মিনিমাম ফাইন্ড আউট করে ফেলতে পারবো ওকে স্যার আচ্ছা বলো স্যার হায়ার ডেরিভেটিভ টেস্ট বাদে আমরা যে দুইটা মানে মেথড দেখছি এই ম্যাক্সিমাম মিনিমাম বের করার জন্য এগুলো কি পরীক্ষায় ইউজ করা যাবে? অবশ্যই যাবে না কেন তাহলে এই নালে এই মেথডগুলো আমরা মানে কেন মানে আল্লাহর দুনিয়ায় আসছে রিসার্চাররা কেন নিয়ে আসছে আর কি স্যার সেক্ষেত্রে আমাদের এই অঙ্কটা যেভাবে করলাম যে dy dx লিখে আমরা পজিটিভ কমা পজিটিভ কমা পজিটিভ ইকুয়াল টু পজিটিভ মানে এটা আমরা কমা না কিন্তু এগুলো সব ইনটু দিছি কিন্তু আমি এইগুলো কমা না কিন্তু ইনটু দিছি কিন্তু এগুলো সব মাল্টিপ্লাই কিন্তু ইনটু তো পরীক্ষায় মানে আমরা নোটেশন গুলো এইভাবেই লিখবো রাইট পরীক্ষাগুলো এইগুলাই লিখবো আর কি লিখে আমরা ওই যে মানে কমেন্টটা করতে হবে আমাদের কিছু তবে আমি কিন্তু এখানে কিন্তু এখনো ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কিন্তু বের করি নাই কিন্তু মানে কোন পয়েন্টে আমি শুধু ডিটারমিন করলাম কি যে কোথায় ম্যাক্সিমাম কোথায় মিনিমাম আছে সেগুলো বের করলাম এখন আমাকে যদি প্রশ্ন করা হয় যে ফাইন্ড রাইট ডাউন দা মিনিমাম ভ্যালু তাহলে মিনিমাম ভ্যালু জন্য আমার দেখতে হবে যে এই যে মিনিমাম পয়েন্ট হয়েছিল আমার x = 11/7 তাহলে আমার এখানে কি করতে হবে এই যে x মানে 11/7 এই অরিজিনাল ফাংশন y এর ভিতরে পুট করে y এর যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমার মিনিমাম ভ্যালু সিমিলারলি যদি বলা হয় আমার ম্যাক্সিমাম ভ্যালু বের করো তাহলে এই যে x = 1 পুট করে y এর ভিতরে x = 1 পুট করে যে ভ্যালুটা আসবে দ্যাট ইজ মাই ম্যাক্সিমাম ভ্যালু ঠিক আছে সো সেই জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে মানে ভ্যালুগুলো বের করতে গেলে ওই যে x এর ভ্যালুগুলো ওখানে পুট অরিজিনাল ফাংশনে পুট করতে হবে করে দেওয়া দেখাতে হবে আর কি ওকে আচ্ছা এখানে এখন এখানে যদি এই মানে আমাদের আরেকটা জিনিস এখানে আমাদের শিখতে হবে সেটা হচ্ছে ফাংশনের ইনক্রিজিং ডিক্রিজিং কোথায় হয় আমরা নরমালি যেটা দেখলাম খেয়াল করে দেখো এইটা যদি একটা ফাংশন হয়ে থাকে f(x) যদি একটা ফাংশন হয়ে থাকে তাহলে এইখানে আমরা বলছি এই পয়েন্টটা হচ্ছে আমার ম্যাক্সিমাম যেখানে আমরা বলে আসলাম যে এখানে dy/dx টা 0 ম্যাক্সিমাম পয়েন্টে dy/dx 0 আর এই পয়েন্টে যে আমরা যেটা অবজার্ভ করতেছি যে এইখানে এই ফাংশনটার গ্রেডিয়েন্টটা হচ্ছে এখানে পজিটিভ আমরা কিছুক্ষণ আগে যেটা দেখে আসলাম এখানে যদি আমরা যদি কোঅর্ডিনেট অ্যাক্সিস ড্র করতাম ধরে নাও যে এখানে এইটারে আমার একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস এই কোঅর্ডিনেট অ্যাক্সিসে আমরা এখান থেকে যেটা দেখতেছি যে এই কোন একটা ফাংশন ম্যাক্সিমাম পয়েন্টে রিচ করে কখন যখন দেখো খেয়াল করে x এর ভ্যালু ইনক্রিজ করতেছে y এর ভ্যালু ইনক্রিজ করতেছে x ইনক্রিজ y ইনক্রিজ x ইনক্রিজ y ইনক্রিজ তবে দুটাই ইনক্রিজ অন করতেছে করতে করতে যে সে ম্যাক্সিমামে রিচ করছে এরপরে সে যখন ফল করতেছে খেয়াল করে দেখো x ইনক্রিজ করতেছে y টা কি করতেছে বলো তো ডিক্রিজ করতেছে তাহলে আমরা বলতেছি যে এখান থেকে যখন শুরু হলো তখন x ইনক্রিজ করতেছে y আবার ডিক্রিজ করতেছে এই পর্যন্ত যখন আসলো সে কিন্তু এরকম তাহলে একটা দ্যাট ইজ x ইনক্রিজ y ডিক্রিজ আবার এদিকে যদি আমি গ্রেডিয়েন্টের ডেফিনিশনে বলি গ্রেডিয়েন্টের ডেফিনিশন কি বলতে পারি dy/dx টা কি হচ্ছে লেস দ্যান 0 তাহলে আমরা বলতেছি যে একটা ফাংশন যদি ইনক্রিজিং হয় ইনক্রিজিং মানে হচ্ছে একটা ইনক্রিজ করার সাথে সাথে আরেকটা ইনক্রিজ করবে অথবা একটা ডিক্রিজ করার সাথে আরেকটা ডিক্রিজ করবে এটা হচ্ছে ইনক্রিজিং ফাংশনের ডেফিনিশন যে x ইনক্রিজ x ডিক্রিজ y ইনক্রিজ এটা হচ্ছে ডিক্রিজিং
আবার যদি এখানে এক্স ইনক্রিজ ওয়াই ইনক্রিজ অথবা এক্স ডিক্রিজ ওয়াইও ডিক্রিজ, এটা যদি হয় তাহলে এটা বলা হয় ইনক্রিজিং ফাংশন। তোমাদের কেউ একজন মানে মাইক্রোফোনটা আনমিউট করে রাখছো, মানে নেভারহুড থেকে সাউন্ড আসতেছে, এটা অনেকেই হয়তো বিরক্ত বোধ করতেছে, সেই জন্য আমি একটু রিকোয়েস্ট করবো যে মাইক্রোফোনটা যদি একটু অফ করে রাখো, মিউট করে রাখো, তাহলে সবাই মানে ভালো করে শুনতে পারবে। আর এখানে ফাংশনের ডেফিনেশনে বললাম ডিক্রিজিং হতে গেলে এই প্রপার্টি হোল্ড করতে হবে, ইনক্রিজিং হতে গেলে এই প্রপার্টি হোল্ড করতে হবে। বাট আমরা যদি গ্রেডিয়েন্টের রেসপেক্টে এটাকে ডিফাইন করতে চাই, তখন আমরা বলতেছি এখানে গ্রেডিয়েন্টের ডেফিনেশনে ডিক্রিজিং ফাংশনের ডেফিনেশন হচ্ছে আমাদের এফ প্রাইম এক্স ইজ লেস দ্যান 0, ইনক্রিজিং ফাংশন ডেফিনেশন হচ্ছে আমাদের এফ প্রাইম এক্স গ্রেটার দ্যান 0। তাহলে আমাদের এখানে এই দুটো জিনিস কিন্তু একটু মনে রাখা প্রয়োজন হবে যে ডিক্রিজিং ফাংশনের ডেফিনেশন হচ্ছে গ্রেডিয়েন্ট লেস দ্যান 0, ইনক্রিজিং ফাংশনের ডেফিনেশন হচ্ছে গ্রেডিয়েন্ট মোর দ্যান 0। আমাদের অনেক ক্ষেত্রেই বলা হয়ে থাকে ফাইন্ড আউট সেট অফ ভ্যালুজ অফ এক্স ফর হুইচ ফাংশন ইজ ইনক্রিজিং। মনে করো একটা ফাংশন দিয়ে দেওয়া হলো যে এফ এক্স ইকুয়ালস টু, সে মনে করো যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5, এই ফাংশন দিয়ে বললো যে রাইট ডাউন দ্য সেট অফ ভ্যালুজ অফ এক্স ফর হুইচ দ্য ফাংশন ইজ ইনক্রিজিং। তো আমরা বলতেছি এখানে আগে এই যে এফ প্রাইম এক্স আমরা বের করে নিলাম, নেওয়ার পর আমরা বললাম 2x মাইনাস 4, এখন আমরা বলছি ফর ইনক্রিজিং ফাংশন আমাদের এফ প্রাইম এক্স ইজ গ্রেটার দ্যান 0, তাহলে আমরা বলছি 2x মাইনাস 4 ইজ গ্রেটার দ্যান 0। এখানে বলছি যে x ইজ গ্রেটার দ্যান 2। দেখো তো এটা বোঝা গেল কিনা? বোঝা গেল না গেল না? গেছে? জি স্যার। এরপর দেখো যেখানে আমাদের যদি ডিক্রিজিং বলতো তাহলে আমরা বলতাম কি এখানে, এখানে বলছি ফর ডিক্রিজিং এই যে এফ প্রাইম এক্স ইজ লেস দ্যান 0, তাহলে এখানে আমরা 2x মাইনাস 4 ইজ লেস দ্যান 0, তাহলে x ইজ লেস দ্যান 2। তাহলে এখানে এই যে সেট অফ ভ্যালুজ মানে হচ্ছে এই যে x মোর দ্যান 2, এটাই হচ্ছে কিন্তু সেই সেট অফ ভ্যালুজ, কারণ এখানে কিন্তু একটা ভ্যালু না, মোর দ্যান 2 এনিথিং ক্যান হ্যাপেন। ওকে, 2.1 থেকে 2.1 2.2 3 5 7 হোয়াট এভার ইট ইজ, সব আমরা এখানে বলতে পারি। ওকে, তাহলে এখানে যখন বলা হয় যে এই যে ইনক্রিজিং ও ডিক্রিজিং ফাংশনের মানে সেট অফ ভ্যালুজ বের করো, তখন আমাদের কিন্তু dy বাই dx এর উপর ডিপেন্ড করে এই কাজটা আমাদের করে দেখানোর প্রয়োজন এখানে হয়। ওকে, আচ্ছা, এরপরে আসো যে আমাদের এখানে আরেকটা প্রশ্ন প্রায়ই বলা হয়ে থাকে, বলা হলো যে প্রুভ দ্যাট দিস ফাংশন ইজ ইনক্রিজিং ফর অল রিয়েল ভ্যালুজ অফ এক্স। So prove that fx is increasing for all values of x। কেউ একজন একটু সাজেস্ট করো এখানে আমরা কি করব? কেউ একজন একটু বলো যে কি করলে পারে এটা আমাদের প্রুভ করা যাবে? স্যার ফার্স্ট ডেরিভেটিভ নিব, এরপর দেখা যাবে যে 3x স্কয়ার প্লাস 5 আসছে, সো যাই x বসাই না কেন ওটা অলওয়েজ পজিটিভ, সো f of x is increasing. That's so nice of you, so nice of you, thank you so much, thank you so much। যে দেখো ওর কথা কি বুঝলা সবাই? ও কিন্তু খুব সুন্দর একটা কথাবার্তা বলছে যে ফার্স্ট ডেরিভেটিভ নিব আমরা, ফার্স্ট ডেরিভেটিভ নিলে পরে আমাদের মানে জিনিসটা কি হচ্ছে এখানে আমরা বলছি এই যে a প্রাইম
এ প্রাইম এক্স এটা হলো 3x² + 5। আমরা এখানে দেখলাম কি এমন একটা ফাংশন এখানে তৈরি হয়েছে যেখানে মানে এটা একটা স্কোয়ার ফাংশন, এক্স এর হলো যাই পুট করে নিয়ে কেন সবসময় এটা পজিটিভ, তার সাথে একটা পজিটিভ কোএফিশিয়েন্ট আছে তাহলে সেটাও পজিটিভ তৈরি করতেছে, তার সাথে আবার পজিটিভ এটা মাল্টিপ্লাই করা আছে তাহলে এটা অ্যাবসলিউটলি পজিটিভ থেকে যাচ্ছে অল ভ্যালুজ অফ এক্স এর জন্য। তার মানে এখানে এক্স এর ভ্যালু যাই পুট করে নিয়ে কেন তার সবার জন্য এখানে মানে পজিটিভ, তাহলে এটা বলছে আমরা অলওয়েজ ইনক্রিজিং। এই ফাংশনটা যদি কোনো সময় গ্রাফ ড্র করা যায় তাহলে এর কোনো জায়গায় টার্নিং পয়েন্ট খুঁজে পাওয়া যাবে না যেখান থেকে এ ডিক্রিজ করতেছে, অলওয়েজ সে মানে ইনক্রিজই করতে থাকবে। ওকে, তাহলে এখানে আমরা বলছি যেমন মানে e⁻x এর ফাংশন এ অলওয়েজ ইনক্রিজিং। ওকে, যে এখানে f(x) যদি আমাদের e⁻x হয় তখন আমরা কি বলি, এখানে বলি না যে প্রাইম এক্স মানে এটা e⁻x থেকে গেল, আর e⁻x এক্স এর ভ্যালু আমরা যাইনি না কেন, খেয়াল করে দেখো এক্স এর ভ্যালু তুমি যাই নাও না কেন কখনোই কিন্তু কি নেগেটিভ হবে, এটা নেগেটিভ হওয়ার কোনো স্কোপ কিন্তু কিনা নাই, তাহলে আমরা বলছি এটা অলওয়েজ ইনক্রিজিং একটা ফাংশন আর কি। ওকে, তাহলে এরকম কিন্তু অনেক ক্ষেত্রে তোমাদের মাথায় কতটুকু বুদ্ধি আছে এটা ভেরিফাই করার জন্য কিন্তু এরকম কোশ্চেন দিয়ে থাকে যে জাস্ট এক লাইনের আনসার কিন্তু, বুঝছো? আচ্ছা গেল এটা। আচ্ছা এরপরে একটু আমরা আসি তোমাদের এই চ্যাপ্টারে আরেকটা মানে ওয়ার্ড আছে কনকেভ আপ কনকেভ ডাউন। কনকেভ আপ এবং কনকেভ ডাউন এই কথাগুলো যারা কি মিন করে সেটা আমাদের একটু বুঝে নেওয়ার দরকার, সেটা আমি একটু ফাংশনের ভিতরে চলে আসি। স্যার বলো। স্যার এই চ্যাপ্টারটা আমাদের কিন্তু দেননি। দিই নাই? কি সাংঘাতিক কথা। আচ্ছা আজকে দিয়ে দেবো তোমাদেরকে। আর এটা ওই যে মানে এই যেই বইটা আমরা পড়তেছিলাম ওই বইয়েরই চ্যাপ্টার 7 আর কি, তো যদি না দিয়ে থাকি তাহলে আজকে ক্লাসের পর পরে তোমাদের কাছে দিয়ে দেবো আর কি, হচ্ছে না। আচ্ছা এই কনকেভ মানে আপ এবং কনকেভ ডাউন এই কথাগুলো যারা আমরা কি মিন করি সেটা একটু দেখো। যে নর্মালি কোন একটা ফাংশনের যদি এই পার্টটা একটু খেয়াল করে দেখো, যে এখানে আমরা মানে অ্যাজ ইউজুয়াল বলে আসলাম যে এখানে যে dy/dx এটা তো মিনিমাম পয়েন্ট, এটা ম্যাক্সিমাম পয়েন্ট, তাহলে আমাদের এখানে এই পয়েন্টটা আমরা বলছি dy/dx মানে 0 তো হবেই, আবার সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ হবে সেটাও ট্রু, আবার এখানে আমরা বলছি এই পয়েন্টটা dy/dx 0, আবার সেকেন্ড ডেরিভেটিভটা হচ্ছে এই পয়েন্টে নেগেটিভ হওয়ার কথা কারণ ম্যাক্সিমাম পয়েন্ট, এই জিনিসটা আমাদের সবারই জানা আছে। এরপর আমরা বলতেছি যে এখানে এই মিনিমাম এবং ম্যাক্সিমাম এর মধ্যে এমন একটা জায়গা আছে যেখানে যে ফাংশনটা তার কার্ভেচারটা চেঞ্জ করে ফেলছে, এখান থেকে সে এরকম কনকেভ আপ ছিল এখানে এমন একটা জায়গায় রিচ করলো যেই জায়গায় যে সে আর কনকেভ আপ নাই, এখন সে আস্তে আস্তে কনকেভ ডাউনের দিকে যাওয়া শুরু করছে। এই পয়েন্টটাকে আমরা বলে থাকি পয়েন্ট অফ কনকেভিটি চেঞ্জ, যে যেখানে যে ফাংশনটা কনকেভিটি চেঞ্জ করতেছে সেইটা হচ্ছে আমাদের মানে আরেকটা ল্যাঙ্গুয়েজ বলে থাকে এটা আবার ইনফ্লেকশন পয়েন্টও বলা হয়ে থাকে, এই পয়েন্টটাকে ইনফ্লেকশন পয়েন্টও বলা হয়ে থাকে, বাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে বলা হয়ে থাকে ফাংশনাল পয়েন্ট অফ ভিউ থেকে যে এখানে মানে কনকেভিটি চেঞ্জ পয়েন্ট, যেখানে যে সেকেন্ড ডেরিভেটিভ 0 হচ্ছে সেই পয়েন্টটাকে আমরা বলছি যে কনকেভিটি চেঞ্জিং পয়েন্ট। কনকেভিটি মানে কি, যে কনকেভ আপ মানে এই যে কার্ভেচারটা উপর দিকে হা করে আছে না নিচের দিকে হা করে আছে, যদি উপর দিকে হা করে থাকে তাহলে আমরা বলতেছি এটা কনকেভ আপ উপর দিকে যাচ্ছে। কনকেভ ডাউন যেটা আমরা মিনিমাম শেপের কার্ভটাকে বলছি আমরা কনকেভ আপ, ম্যাক্সিমাম শেপের কার্ভটাকে আমরা বলছি কনকেভ ডাউন। তাহলে এখানে কনকেভ ডাউনের ক্ষেত্রে ডেফিনিশনটা দেওয়া হলো, খেয়াল করে দেখো যে কনকেভ কোনটা মানে পার্টকে আমরা কনকেভ ডাউন বলবো যদি তার সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হয়, সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হওয়া মানে হচ্ছে তার ভিতরে এটা হচ্ছে আমাদের কনকেভ ডাউন, আর সেকেন্ড ডেরিভেটিভ যদি পজিটিভ হয় তাহলে আমরা বলছি এটা হচ্ছে কনকেভ আপ। আমাদের এরকম অনেক জায়গায় যে বলা হবে যে ফাইন্ড আউট সেট অফ ভ্যালুজ অফ এক্স ফর হুইচ দ্য ফাংশন ইজ কনকেভ আপ এন্ড কনকেভ ডাউন, তাহলে সেই জিনিসটাও কিন্তু আমাদের এখানে একটু মানে ভেরিফাই করে দেখতে হবে, প্রুভ করে দেখতে হবে। ওকে, তো সেখানে একটু দেখো যে এই
এরকম একটা জিনিস একটু আমরা একটু মানে প্রুভ করার চেষ্টা করি। আমরা একটা ফাংশন নিয়ে নিচ্ছি, জাস্ট এ সেকেন্ড। এখানে আমরা যদি এরকম একটা দেখি, সে মনে করেন এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 6, এখান থেকে আমরা বললাম এ প্রাইম এক্স ইকুয়ালস টু 3x স্কোয়ার মাইনাস 6x, এখান থেকে 3x কমন নিলে পরে x মাইনাস 2 হলো। আর এ ডবল ডেরিভেটিভ যদি নেই, ডবল এটা ডবল প্রাইম নিলে পরে 6x মাইনাস 6। এখানে খেয়াল করে দেখো, যেখানে এই যে কনকেভ আপ এবং কনকেভ ডাউন, এটার ক্ষেত্রে আমাদের কাজ কিছুই না, আমরা জাস্ট দুইবার ডিফারেন্সিয়েট করব, করে আমরা এই যে কনকেভ আপের জন্য বলে দিলাম সেকেন্ড ডেরিভেটিভ ইজ গ্রেটার দ্যান 0, আপ হলে গ্রেটার আর ডাউন হলে মানে লেস। সো এইটা জাস্ট শুধু মনে রাখলেই আমরা এখান থেকে এই যে এর সেট অফ ভ্যালুস গুলো বের করতে পারবো। সো এখানে একটা ফাংশন দিয়ে আমাদের এখানে দেখবা যে হয়তো মানে 5টা থেকে 6টা কোশ্চেন করতে পারে। দিয়ে প্রথমে একটা এফএক্স ফাংশন দিল, দিয়ে বলা হলো যে ফাইন্ড আউট ইজ টার্নিং পয়েন্ট, টার্নিং পয়েন্ট বের করলাম। এরপরে বললো যে ফাইন্ড আউট দ্য সেট অফ ভ্যালুস অফ এক্স ফর হুইচ ফাংশন ইজ ইনক্রিজিং, ফর হুইচ ফাংশন ইজ ডিক্রিজিং, ফর হুইচ ফাংশন ইজ কনকেভ আপ, ফর হুইচ ফাংশন ইজ ডাউন। এরপরে বললো হেন্স ফাইন্ড আউট দ্য ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু। যে একটা ফাংশন দিয়ে এরকম 6টা কোশ্চেন কিন্তু এই ফাংশন দিয়ে আমাকে কিন্তু এরকম বলতে পারে যে এই ফাংশনের মানে তুমি স্টেশনারি পয়েন্ট বের করো, ইনক্রিজিং ফাংশনের ডোমেন বের করো, ডিক্রিজিং ফাংশনের ডোমেন বের করো, কনকেভ আপ ফাংশনের ডোমেন বের করো, ডাউন এরটা বের করো, ম্যাক্সিমাম মিনিমাম বের করো। এরপরে বললো গ্রাফ ড্র করো। পারবো না এরকম 7টা পয়েন্ট কিন্তু এখান থেকে দিতে পারে 7 মার্ক, যে এর মানে ম্যাক্সিমাম মিনিমাম, কনকেভ আপ কনকেভ ডাউন, ইনক্রিজিং ডিক্রিজিং, এই সবগুলো বের করে আমাদের লাস্টে হয়তো বলবে এর গ্রাফটা ড্র করো। তো এখানে আমাদের মানে এর স্টেশনারি পয়েন্ট যদি আমরা বের করি, যে স্টেশনারি পয়েন্টটা তোমরা দেখো এখানে x 0 পুট করলে x এর ভ্যালু হচ্ছে 0 and 2 পাওয়া যায়। সো এখানে যদি আমি গ্রাফ ড্র করতে চাইতাম, x 0 তে 6 হচ্ছে, আর 2 তে তোমরা একটু যদি খেয়াল করে দেখো 8 আর 6 14, আর এখানে 12 2 আসে। তাহলে এইখানে একটা পয়েন্ট হচ্ছে আমাদের 0 6, আর একটা পয়েন্ট হচ্ছে আমাদের 2, কত আসে বলো তো? 2 2 আসে মনে হয়।
এই ফাংশনটা যদি তোমরা ড্র করতাম, এটা যদি কেউ ড্র করতে চাইতো তাহলে খেয়াল করে দেখো যে আমরা এটা ড্র করলে পরে এটা হচ্ছে আমাদের পয়েন্টটা ম্যাক্সিমাম, এটা হচ্ছে আমাদের পয়েন্টটা মিনিমাম, এটা হচ্ছে চেঞ্জ অফ কনকেভিটি পয়েন্ট। এখানে এই যে লেস দ্যান 1 মানে এখান থেকে এই পার্টটা হচ্ছে এটা কনকেভ ডাউন ছিল, এখানে মোর দ্যান 1 এটা ছিল কনকেভ আপ। এটা ইনক্রিজিং ফাংশনের জন্য এই যে লেস দ্যান 0 যেটা সেটা হচ্ছে আমাদের ইনক্রিজিং, মোর দ্যান 2 সেটা হচ্ছে আমাদের ইনক্রিজিং, লাইজ বিটুইন 0 এন্ড 2, লাইজ বিটুইন 0 এন্ড 2 সেটা খেয়াল করে দেখো এটা হচ্ছে আমাদের ডিক্রিজিং ফাংশন। ওকে, সো এখানে এই জিনিসটা একটা ফাংশন ড্র করে একটা ফাংশন দিয়ে আমাদেরকে কিন্তু এই 6টা 7টা প্রশ্ন আমাদেরকে এর থেকে করতে বলতে পারে। দ্যাট ইজ ওয়ান পার্ট অফ দিস ম্যাক্সিমাম মিনিমাম। ওকে, যে একটা ফাংশন দিয়ে আমাদেরকে এরকম মানে এই কয়েকটা জিনিস বের করতে বলতে পারে, এটা একটা পার্ট। আরেকটা এখন আমরা আসবো একটু দুই স্যার 14 পয়েন্টটা কি? The point where the concavity is changing, the point where the concavity of the function is changing, যেই জায়গায় যে ফাংশনের কনকেভিটিটা চেঞ্জ হচ্ছে। ওকে, এই যে এই পয়েন্টে লেস দ্যান 1 এর জন্য এটা ছিল কনকেভ ডাউন, আর মোর দ্যান 1 এর জন্য এটা হয়ে গেছে আমার কনকেভ আপ, যে উপর দিকে হোল্ড করে আছে। ওকে, এখানে পানি ধরে রাখতেছে, এখানে পানিটা ছেড়ে দিচ্ছে, ডাউনের দিকে চলে যাচ্ছে। ওকে ওকে, এখন আমরা আসবো এই যে রিয়েল লাইফের কোনো ফাংশনের জন্য কিভাবে ম্যাক্সিমাম মিনিমাম মানে ফাংশন তৈরি মানে প্রবলেম ফর্মুলেট করতে হয়, সেই প্রবলেম থেকে কিভাবে ম্যাক্সিমাম মিনিমাম বের করতে হয় সেটা আমরা আসবো। এর মধ্যে আমরা 2-3 মিনিটের একটা ব্রেক নিয়ে নিতে চাই। এই 2-3 মিনিটের মধ্যে তোমাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে বলো। এখন আমরা সাকসেসফুলি বের করা শিখে গেলাম, তাই তো নাকি? এটা বলতে পারি। বাট এখন আমরা চাচ্ছি যে আমার ফাংশন দেওয়া নাই, ফাংশন তৈরি করতে বলছে, ফাংশন তৈরি করার পরে তার ম্যাক্সিমাম মিনিমাম বের করতে বলছে, তার কনকেভ আপ কনকেভ ডাউন ইনক্রিজিং ডিক্রিজিং বের করতে বলছে। তারপরে এখন নতুন আমাদের একটা কাজ হলো যে কিভাবে ফাংশন তৈরি করা যায়, ম্যাক্সিমাম মিনিমামে একটা ফাংশন তৈরি করা যায় সেটা বের করতে বলা হয়েছে। ওকে, এখন দেখো যেখানে আমরা একটা রিয়েল লাইফ প্রবলেম দেখি। মনে করো যে এই যে 16 ডিসেম্বরে কি বলো তো বাংলাদেশের ইতিহাসে এটা মানে কেউ একজন বলো 16 ডিসেম্বরটা আমরা কিসের জন্য উদযাপন করি? বিজয় দিবস স্যার। বিজয় দিবস, গুড, থ্যাংক ইউ সো মাচ। অনেকে আবার 16 ডিসেম্বরকে আবার স্বাধীনতা দিবস বলে ফেলার কেউ করছে না। এই দুইটা দিবসের মধ্যে কিন্তু তাৎপর্য আছে কিন্তু, বুঝছো না? দুইটা দিবসে আলাদা আলাদা ভ্যালু আছে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে কিন্তু, বুঝছো না? আমরা যারা বাংলাদেশি বাঙালি তাদের সবারই এই জিনিসগুলো ভালো মতো মনে রাখতে হবে কিন্তু, নাহলে কিন্তু যখন তোমরা বিদেশে চলে যাবা বা দেশে ভালো ভালো পোস্টে বিসিএস দিয়ে ডিসি এসপি হয়ে যাবা, তখন এইসব উল্টাপাল্টা কথাবার্তা বললেই কিন্তু দেখবা যে তোমার চাকরি চলে গেছে শুধু এই একটা কথা উল্টাপাল্টা বলার কারণে আর কি, বুঝতে পারছো না? আচ্ছা, এই যে 16 ডিসেম্বরে অথবা 26শে মার্চে আমরা কার্জন হলে দেখি অনেক সুন্দর করে সাজাই ফেলে। অনেক সময় কনসার্ট, আমাদের সময় কনসার্টও হতো আর কি, এখন তোমাদের সময় মানে হচ্ছে না, কিন্তু আমাদের সময় এরকম হতো। তো এখন কনসার্ট যখন হয় তখন কি করে, কনসার্ট হওয়ার সময় যে কোনো কনসার্টের একটা গ্রিন রুম লাগে, বা যে কোনো একটা ফাংশন করতে গেলে একটা গ্রিন রুম লাগে। কেউ একজন বলো তো গ্রিন রুমের কাজটা কি? সাজসজ্জা হয়, যেখানে সাজসজ্জা করে আর কি, যেখানে যে এই যে অ্যাক্টর অ্যাক্ট্রেসরা বা যারা ডান্স দিচ্ছে তাদেরকে যেখানে মানে মেকআপ করার মানে জায়গা দেওয়া হয় সেটাকে আমরা গ্রিন রুম বলতেছি। এগুলো কিন্তু আমার মাথায় রাখতে হবে যে শুধু গ্রিন রুম মানে মেয়েরা জানবে ছেলেরা জানবে না তা কিন্তু হবে না, বুঝছেন না? তখন অনেক ক্ষেত্রে আমি যেমন আমার লাইফে গ্রিন রুম শিখলাম হচ্ছে মানে এই অনার্স পড়তে যে গ্রিন রুম শিখলাম আর কি, তার আগে গ্রিন রুম শিখিনি। তখন মনে হয় যে লোকজন গ্রিন রুম বলে, কারোর কাছে সাহস করে শুনতেও পারি না যে এই গ্রিন রুম আবার যে জিনিস ভাই কোন, তার মধ্যে কি গ্রিন কিছু কাজ থাকে নাকি? পরে বুঝলাম যে গ্রিন মানে হচ্ছে এই যে এখানে যাদেরকে সাজসজ্জা রুম সেটা হচ্ছে গ্রিন রুম বলে। আচ্ছা যাক, এই 2 ঘন্টা সময় তো এই জন্য গল্প করতেছি তোমাদের সাথে, তোমাকে মাইন্ড করতেছো একটু? স্যার এটাই তো মনে করো, বলো
স্যার বর্গাকার হইলে না সব থেকে এরিয়া বেশি হয় স্যার, বর্গাকার এটা হলে আমরা জানতাম আগের থেকে। বর্গাকার হলে এরিয়া বেশি হয়, বর্গাকার হলে এরিয়া বেশি হবে ব্যাপারটা মানে তা না, মানে এইখানে তোমার অনেকগুলো প্যারামিটার এখানে আছে যে কোন কোন জায়গার মানে ক্ষেত্রে বলা হয়েছে, এবং সেখানে যদি জায়গার লিমিটেশন থাকে তখন বলা হয়েছে যেই লিমিটেশন দেওয়া থাকবে, কারণ স্টেজটা কিন্তু অনেক মানে একটা সাইড কিন্তু মানে যে এর আগে যেটা আমরা বললাম যে স্টেজের একটা সাইড কিন্তু তোমার ফিক্সড আছে। হ্যাঁ, এক্সপ্রেসের একটা সাইজ যখন ফিক্স হয় তাহলে ওটা তো তুমি মানে বর্গাকার করতে পারো কিনা, হ্যাঁ হইতে পারে, ওটা বর্গাকার হয়ে যেতে পারে, কিন্তু আর তুমি দেখলা যে তার লেংথ উইথ সেম হয়ে গেছে তাহলে ওটা মানে সেম হইতে পারে। কিন্তু বর্গাকারের ক্ষেত্রে তুমি যদি দেখো যে বর্গাকার একটা ফাংশন যদি হয় এক্স স্কয়ার একটা ফাংশন, তো ওই ফাংশনে কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম কিছুই নাই, কিন্তু বুঝতে পারছো না? হ্যাঁ, ওইটা নাইদার ম্যাক্সিমাম নর মিনিমাম এরকম একটা ফাংশনে তৈরি হবে কিন্তু, কারণ ওখান থেকে তুমি ডিফারেন্সিয়েট করে দেখো যে ওখান থেকে সব জিরো হয়ে যাচ্ছে আর কি, বুঝতে পারছো না? একটা বর্গ যদি নিয়ে তুমি দেখো তাহলে ওরকম কিন্তু কিছু একটা হবে আর কি, বুঝতে পারছো না? তবে তুমি ওটা বর্গাকার যেখানে পাইছো সেটা একটু দেখো যে কোন কন্ডিশন দেওয়া ছিল সেটার উপর ডিপেন্ড করে তারপর বলো আর কি। আচ্ছা, এবার আমরা একটু দেখি যে একটা সিলিন্ডারের কথা বলা হলো, একটা সিলিন্ডার দিয়ে দেওয়া হলো এরকম ওয়ান, এটা বলা হলো আ সিলিন্ডার হুজ বটম ইজ ক্লোজড টপ ইজ ওপেন। আর সিলিন্ডার এর মানে বটমটা হচ্ছে ক্লোজ, টপ হচ্ছে ওপেন, দিয়ে এখানে বলা হলো এর রেডিয়াস মনে করো দেওয়া আছে আর, হাইট দেওয়া আছে এইচ। এখানে হয়তো বলা হলো যে ইফ ভলিউম অফ দিস সিলিন্ডার, ভলিউম অফ দ্য সিলিন্ডার দেওয়া হলো 32 পাই সেন্টিমিটার কিউব। বলা হলো এর ভলিউম যদি এটা হয়ে থাকে, ফাইন্ড আউট ইটস মিনিমাম সারফেস এরিয়া, ফাইন্ড আউট ইটস মিনিমাম সারফেস এরিয়া। যে এর ভলিউম দেওয়া আছে, এর মিনিমাম সারফেস এরিয়া বের করতে বলা হয়েছে। তাহলে খেয়াল করে দেখো যে এর গিভেন কন্ডিশন হচ্ছে ভলিউম, তাহলে আমরা ভলিউম মানে কি জানি আমরা, সিলিন্ডারের ভলিউম একজন বলো দেখি। স্যার পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার এইচ ইকুয়ালস টু 32 পাই। তাহলে এখান থেকে আমরা বলছি এইচ ইকুয়ালস টু 32 বাই আর স্কয়ার, এটা পেয়ে গেলাম। তাহলে মানে একটা ভেরিয়েবলকে ইন টার্মস অফ আদার ভেরিয়েবল এক্সপ্রেস করে নিলাম। নেওয়ার পর আমাদের বলছে কি এর সারফেস এরিয়াটাকে মিনিমাম করতে হবে, বা এমন একটা ম্যাটেরিয়াল সেখানে দিতে হবে যে সো দ্যাট এর এরিয়াটা যেন মিনিমাম হয়। তাহলে এর এরিয়াটা বের করবো কি করে, এরিয়াটা একজন বলো যে এর এরিয়াটা কত হবে? So 2 pi r square plus pi r h. মানে পাই আর এইচ, 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার, মানে ও একটুখানি ভুল বলছে এখানে। এর সারফেস এরিয়াটা হচ্ছে কিন্তু এখানে দেখো এই যে কার্ভ সারফেস এরিয়া, যেটা এর কার্ভ সারফেস এরিয়া কি ছিল 2 পাই আর এইচ ছিল না নাকি? আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভুল এটা তাহলে ভুলে 2 গেছি। পাই আর স্কয়ার। মানে এটা হচ্ছে 2 পাই আর এইচ, আর এইটা কিন্তু নর্মালি 2 পাই আর স্কোয়ার হওয়ার কথা ছিল, কিন্তু ওরা বলে দিচ্ছে কি ওপেন সিলিন্ডার, একটা সাইড ক্লোজ বলছে, Right. নিচে বটমটা হচ্ছে ক্লোজ আর উপর সাইডটা ওপেন বলছে, কিন্তু ঠিক তো নাকি? যে জি, স্যার। ব্যারেল, সেই ব্যারেলের উপরের সাইডটা ওপেন আর নিচের সাইডটা ক্লোজ বলা আছে, তাহলে এখানে 2 কি হবে? No, sir. হবে হবে না কিন্তু। তাহলে এখানে এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে, যদি এটা ক্লোজ সিলিন্ডার বলা হতো, সলিড সিলিন্ডার বলা হতো, তাহলে কিন্তু এখানে আবার এই যে 2 পাই আর স্কয়ারও দিতে হতো। তাহলে এই কন্ডিশনগুলো কিন্তু আমার এখানে মনে রাখার প্রয়োজন হচ্ছে। তাহলে আমরা এখান থেকে তাহলে এই যে সিলিন্ডারের সারফেস এরিয়া লিখলাম, লেখার পর আমি বলতেছি তাহলে এই এরিয়াটাকে যেহেতু মিনিমাইজ করতে হবে, তাহলে এরিয়া মাস্ট বি এ ফাংশন অফ সিঙ্গেল ভেরিয়েবল। তাহলে আমি এখন এই এইচটাকে ইন টার্মস অফ আর এখানে লিখে ফেলতে চাই। তাহলে 2 পাই আর এইচ হচ্ছে আমাদের এখানে 32 বাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম দেখো 64 পাই বাই হচ্ছে আর আর প্লাস পাই আর স্কোয়ার। এখন আমাদের কিন্তু ফাংশন তৈরি হয়ে গেল। ওকে, এখন আমাদের কাজটা হচ্ছে এই যখনই আমরা ফাংশন পেয়ে গেলাম, আমাদের তখন কিন্তু কাজ হচ্ছে শুধু ম্যাক্সিমাম মিনিমাম কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করা, দ্যাট ইজ ডিএ বাই ডিআর বের করা, ডিএ বাই ডিআর ইকুয়ালস টু 0 করা, করে আর এর ভ্যালু বের করে এর মানে রেডিয়াস এবং হাইট বের করা, এরিয়া বের করা। ওকে, সো এখানকার প্রবলেমগুলো আমি তোমাদেরকে যেটা রিকোয়েস্ট করব যে তোমরা এই ম্যাক্সিমাম মিনিমাম যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে
এই টাইপের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো তোমাদেরকে একটু সলভ করা উচিত হবে। ওকে, যেমন আরেকটা ছোট্ট একটা প্রবলেম তোমাদের ডিসকাস করি। বলা হলো যে দুইটা নাম্বার, যে সাম অফ টু নাম্বার, বলা হলো সাম অফ টু নাম্বার, এটা বলে দেওয়া হলো 10। ফাইন্ড আউট দ্য নাম্বার হোয়ার প্রোডাক্ট ইজ ম্যাক্সিমাম। প্রোডাক্ট হচ্ছে ম্যাক্সিমাম, প্রোডাক্টটা ম্যাক্সিমাম হইতে হবে। তেমন ভাবে এক্স আর ওয়াইটা ডিটারমিন করো যেন এইটা মানে এই সামটা হইতে হবে এইটা, আর প্রোডাক্ট হতে ম্যাক্সিমাম। এখন এইটা কিন্তু আমরা যদি কেউ মনে করো যে স্যার এর জন্য কি আর এত মানে কিছু করার প্রয়োজন হয় নাকি, এ তো আমরা নর্মাল কমন সেন্সে বলে দিতে পারি যে এখানে এই এক্স এর ভ্যালু 1 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে আমাদের 9, এটা 10 হতে পারে, এইটা 2, এইটা 8, এইটা 3, এইটা 7, এইটা 4, এইটা 6, এটা 5, এটা 5, এটা 6, এটা 4, এই ধরনের কম্বিনেশন গুলো আমাদের এখানে হতে পারতো নাকি? তাহলে কোন কম্বিনেশনে প্রোডাক্টটা বেশি হচ্ছে বলো তো? এখানে 9 আর 1 এর প্রোডাক্ট করলে কত হয়? প্রোডাক্ট দেখো, এখানে প্রোডাক্ট হচ্ছে 9, এখানে প্রোডাক্ট দেখো 16, এখানে প্রোডাক্ট দেখো 21, এখানে প্রোডাক্ট দেখো 24, এখানে প্রোডাক্ট দেখো 25, এরপরে প্রোডাক্ট আবার কত কমা শুরু করে দিয়েছে না? তাহলে প্রোডাক্ট কোথায় ম্যাক্সিমাম আছে? যে যখন দুইটা যখন সমান হলো তখন কিন্তু প্রোডাক্ট ম্যাক্সিমাম হয়ে গেছে। আর কেউ হয়তো বলতে পারে স্যার এই তাহলে এইটার জন্য আমার এই ক্যালকুলাস কেন ইউজ করব? ক্যালকুলাস ইউজ না করেই তো আমি কমন সেন্স দিয়ে বলে বলতে পারি দুটো নাম্বারের সাম দেওয়া আছে, তাহলে এখান থেকে মানে দুটো ইকুয়াল নাম্বার ধরে নিব, বা আমার দেওয়া আছে দুটো নাম্বারের সাম হচ্ছে 100, তাহলে একটা 50 আর একটা 50, এ তো কোনো ব্যাপার। এখন তোমার যদি বলে যে এটা তো একটা স্যার, বলো স্যার আমি যদি ওই যে 10 ধরছেন, ওটা যদি আমি একটা নাম্বার -200 আর একটা আছে +210 ধরি স্যার, তাইলে তো অনেক বড় হবে। সেটাই। আচ্ছা, এখানে কাহিনী এখানে শেষ না, আর বলা হলো আ নাম্বার with 3 times another number, a number with 3 times another number, its sum is 50। কোন একটা নাম্বার আর একটা নাম্বার 3 টাইমস, এইটা সাম হচ্ছে 50। ফাইন্ড আউট দ্য নাম্বার হোয়ার ইস প্রোডাক্ট ইজ ম্যাক্সিমাম। তাহলে কিন্তু আমরা এখানে ভস্কায় গেলাম, কিন্তু এখানে কিন্তু আমরা ধরা খেয়ে গেলাম। কিন্তু যে তখন যে আর আমরা এখানে যেমন এটা ওরালি যেমন চিন্তা করতে পারতেছিলাম, মেন্টাল অ্যারিথমেটিক করতে পারতেছিলাম ইজি, মানে যদি দুটাই মানে ইয়ে নাম্বার হয়ে থাকে তাহলে যখন ইকুয়াল হচ্ছে তখন আমি বলতে ম্যাক্সিমাম। কিন্তু যদি এরকম স্ট্রেট ফরওয়ার্ড না হয়ে যদি শুধু দুটো নাম্বারের সাম যদি না হয় বা সাবট্রাকশন যদি না হয়, তখন কিন্তু আমরা ধরা খেয়ে যাচ্ছি। কিন্তু সেই জন্য আমাদের দরকার হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড মেথডটা জানা, যেই মেথড অ্যাপ্লাই করে আমরা যে কোনো টাইপের প্রবলেম ইজিলি সলভ করতে পারবো। ওকে, তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা যে কাজটা করো, যে মানে এই ধরনের প্রবলেমগুলো আমাদের এই যে এই বইতে অনেকগুলো দেওয়া আছে, তোমরা একটু মানে কষ্ট করে এইটা থরলি একটু গো থ্রু করো, করে যেখানে যেখানে তোমরা পারবা না আমার নেক্সট ক্লাস একটু বলো, কারণ এই জিনিসগুলো তোমাদের আসলে এক্সাম জন্য এই চ্যাপ্টারটা, এইখানে এই চ্যাপ্টারটা থেকে কমপ্লিট ওয়ান সেট কোশ্চেন কিন্তু এখানে তোমার থাকবেই, যে যার মধ্যে একটা পার্টে সেকশন মানে পার্ট এ তে থাকবে ওই যে যেটা বললাম ইনক্রিজিং ডিক্রিজিং কনকেভ আপ কনকেভ ডাউন ম্যাক্সিমাম মিনিমাম, এই 6টা মানে এবং গ্রাফ স্কেচ, এই 7টা কোশ্চেন দিয়ে একটা হবে, একটা কোশ্চেনের 7টা পার্ট হবে। আর একটা হচ্ছে যে তোমার রিয়েল লাইফ প্রবলেম একটা দিয়ে দিল, ডেসক্রাইব করে দিল। এই রিয়েল লাইফ প্রবলেমগুলো যেটা হয় কি যে মানে ওরা অনেক কিছু তেনা পেঁচায়ে অনেক কথাবার্তা বললো, বলে তোমারে বললো যে এটা মানে এই ফাংশনটা এখন তৈরি করো, আর হয়তো বললো সে মনে করো যে এই মানে চীনের ওয়ানে কি হয়েছে, মানে আমাদের যে প্রথম মানে করোনা ভাইরাস উৎপত্তি হলো কোথায়, চীনের ওয়ানে। তোরা হয়তো বলে দিল যে মানে in 2019 China first invented is deadly coronavirus in Wuhan, which is 500 kilometers away from Shanghai, and it's a commercial hub of China. The shape of the building where the research is continuing is a cubic,
its one side is rectangle, other side is on a square. So then it's all the perimeter is this. Find out the dimension of the box or building which is maximum. And খেয়াল করে দেখো অনেক কথাবার্তা বললো যে কথাবার্তা আমাদের না জানলেও হইতো। এগুলো হচ্ছে কি আমরা ওই যে বাংলায় সোজা বাংলায় বলি যে তেনা পাসানো কথাবার্তা। অনেক লোকজন দেখো যে মানে কি প্রশ্ন করতে যাচ্ছে সেটা না বলে মানে নানান ধরনের প্রশংসা করে ফেলে আর কি। যে দেখবে যে অনেক জায়গায় যখন মিটিং হয় যে লিডার সেই লিডারের কাছে একটা প্রশ্ন করতে গেছে, প্রথমে সে তার হয়তো 14 গোষ্ঠীর প্রশংসা করে নিয়ে তারপরে বললো যে আচ্ছা আপনি এটা বলেন দেখি। আমরা অনেকে বিরক্ত হয় না? তো এরকম ম্যাথ করার ক্ষেত্রে আমাদের কিন্তু এরকম কিছু জিনিসপত্র আসবে যে তোমার হয়তো প্রবলেম মানে ডেসক্রাইব করে দিল ওয়ার্ডে, সেই ওয়ার্ডের ডেসক্রিপশন থেকে তোমার আসলে ম্যাথমেটিক্যালি ইম্পর্টেন্ট মানে সেন্টেন্স কোডগুলো আছে সেগুলো আগে খুঁজে বের করতে হবে। সেগুলো খুঁজে বের করে তারপর আমাদেরকে তখন চিন্তা করতে হবে যে এর ফাংশন তৈরি করতে হবে। সেই ফাংশন তৈরি করার পরে তার ম্যাক্সিমাম মিনিমামে আমাদেরকে যাইতে হবে। ওকে, যেমন এখানে বললো যে 100 মিটার পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কখন গরিষ্ঠ হইবে, গরিষ্ঠ মানে হচ্ছে ম্যাক্সিমাম হবে। আবার দেখো একটা বললো যে নির্দিষ্ট ভূমি বিশিষ্ট কোন ত্রিভুজের অপর দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টিও নির্দিষ্ট। দেখাও যে ওই ত্রিভুজের ক্ষেত্রফল বৃহত্তম হইবে যখন ওই বাহুদের দৈর্ঘ্য সমান হয়। যদি সমান হয় তাহলে এটা মানে ক্ষেত্রফলটা মানে ম্যাক্সিমাম হবে। এই যে দেখো এই ধরনের অনেকগুলো যেমন এখানে বলা হলো দেখাও যে 2 পাই a স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটা খাড়া সিলিন্ডারের বৃহত্তম আয়তন ভলিউম ম্যাক্সিমাম ভলিউম হচ্ছে আমাদের এরকম। হ্যাঁ, তো এই ধরনের বেশ কিছু প্রবলেম দেখবে এখানে দেওয়া আছে। হ্যাঁ, তো সেই জিনিসগুলো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা এই যে যেমন একটা এখানে বলা আছে যে এ ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের মধ্যে একটা সিলিন্ডার স্থাপন করা আছে। দেখাও যে সিলিন্ডারের আয়তন বৃহত্তম হলে ব্যাসার্ধ হবে এত। যে সিলিন্ডারটা একটা স্পেয়ারের মধ্যে সিলিন্ডার বসাই দিছে, স্পেয়ারের ভিতরে সিলিন্ডার দিছে। এবং সার্কাসে আমরা এরকম জিনিসপত্র দেখি অনেক, যে দেখবা যে এরকম সার্কাসের ভিতরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে দেখছো তোমরা, একটা স্পেয়ারের ভিতরে মোটরসাইকেল ঘুরতে দেখছো না? এবং এবং সেখানে কিন্তু আমাদের এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া এবং তোমাদের ফিজিক্সের মোমেন্টাম এই সব কিছু মনে কিন্তু ইউজ করা হয় আর কি। আচ্ছা যাক, এনিওয়ে, তো এই ধরনের যে প্রবলেমগুলো আছে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব একটু তোমরা মনোযোগ সহকারে। যেমন একটা সার্কেলের ভিতরে এই যে যেমন ও কিছুক্ষণ আগে একটা প্রশ্ন করছিল যে সার্কেলের ভিতরে এমন একটা ম্যাক্সিমাম রেক্টেঙ্গেল ইমাজিন করো, বের করো যেটা ম্যাক্সিমাম হবে। এবং সেটা ওই যে ও কিছুক্ষণ আগে যেটা বলতেছিল দেখবে যে এটা একটা হয়তো স্কোয়ার হয়ে গেছে। হ্যাঁ, যে দুটা ইকুয়াল লেন্থ হলে এবারে সেটাই হচ্ছে লার্জেস্ট হবে আর কি। তাছাড়া অন্যগুলো লার্জেস্ট এখানে হবে না যদি সার্কেলের ভিতরে পুট করতে চাই। এরকম কোণের ভিতরে আছে। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে এইখানে যেই প্রবলেমগুলো করে দেওয়া আছে, এই যে কার্জন হলের এই যে জানলা শেপটাও কিন্তু এখানে দেওয়া আছে। হ্যাঁ, তো সেইটা এইগুলো আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে এইগুলো তোমরা মানে একটু মনোযোগ সহকারে একটু করো। যেমন এই যে এখানে একটা প্রশ্ন বলছে কি একটা ফার্মে উৎপাদিত মানে দ্রব্যের প্রতিটি 12 টাকা দরে বিক্রি করে এক্স একক উৎপাদিতের ব্যয় হচ্ছে এত হলে সর্বোচ্চ মুনাফা কত? তো মুনাফা মানে এখানে প্রফিট ম্যাক্সিমাইজ করতে বলা হয়েছে। সো এই চ্যাপ্টারটা এই যে মানে বিভিন্ন আসপেক্টে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে। যে বিজনেসম্যানরা সব সময় যেটা চিন্তা করে যে আমার প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে হবে আর আমার প্রোডাকশন কস্টটাকে মিনিমাইজ করতে হবে। তো এই মিনিমাম আমি এক্সপেন্ডিচারে ম্যাক্সিমাম প্রফিট কিভাবে পাবো সেই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে চাই। তো তোমরা এখানে এই যে প্রবলেমগুলো করে দেওয়া আছে সেই প্রবলেমগুলো নেক্সট ডেতে একটু করে আসো। না পারলে আমি নেক্সট ডেতে এটা নিয়ে আলোচনা করব, না হলে আমি ওই যে এই আমাদের আরেকটা দুটো চ্যাপ্টার বাকি আছে আসলে। একটা হচ্ছে আমাদের এক্সপানশন অফ দ্য সিরিজ, যেখানে আমাদের এই যে মিন ভ্যালু রোলস থিওরাম, দেন টেইলর থিওরাম, মানে ম্যাকলরিনস থিওরাম এইগুলো আছে। আর একটা আছে আমাদের এই যে প্রথমে একটা চ্যাপ্টার আমাদের ছিল লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি। তো আমরা প্রথমে এই যে লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি এটা করব, তারপরে আরেকটা ক্লাসে যে আমরা এই যে আমাদের সিলেবাসটা শেষ করব। দ্যাট ইজ আমাদের 2টা ক্লাস আর লাগবে, এই 2টা ক্লাসে ইনশাআল্লাহ আমরা আমাদের সিলেবাসটা শেষ করে ফেলবো আর কি। ওকে স্যার, গুগল ক্লাসরুমে আপনি লাস্ট আপলোড দিছিলেন চ্যাপ্টার 5 পর্যন্ত। আজকে কি আপনি চ্যাপ্টার 7 থেকে পড়াচ্ছিলেন ক্লাসে? রাইট, চ্যাপ্টার 7টা পড়াচ্ছিলাম। স্যার তাহলে এই কোর্স ম্যাটেরিয়ালগুলো একটু আপলোড করে দিন। হ্যাঁ, আজকে আমি ক্লাসের পরপরই তোমাদের সাথে ক্লাস শেষ হওয়ার পরপরই আমি এটা আপলোড করে দিব ইনশাআল্লাহ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে,
চ্যাপ্টার 5 তোমাদের করাবো। ওই যে চ্যাপ্টার 5 এ তোমাদের এই যে মিন ভ্যালু থিওরাম, রোলস থিওরাম, মানে ম্যাকলরিনস থিওরাম, টেইলর থিওরাম, এগুলো আছে, এইগুলো আমাদের শিখতে হবে। আমি এটাও তোমাদেরকে মানে ওখানে অ্যাড করে দিব। তো এইটা আমাদের মানে এই মানে, তবে নেক্সট ক্লাসে আমরা আসলে চ্যাপ্টার 2টা করব। তোমরা পারলে এই চ্যাপ্টারটা, দ্যাট ইজ এই ম্যাক্সামিনিয়া চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। এইটা